আমি বুদ্ধি দিয়েছিলাম, শোনেনি, যা হয় নিজের গো আর তুমি। কত কিছুই তো হতে পারে, সুগার ফল করে যেতে পারে, কত কিছুই হতে পারে। রাহুল কাজরি কেউই বোঝে না আমার ব্যাপারটা। সুপ্রভাত, তো সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। এখন এই লেক মার্কেটের সামনে অ্যাকচুয়ালি আগামীকাল আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল। আমাদের যিনি বাড়ি ঠাকুরমশাই আছে সবুজ বললো যে কালকে 10:15 থেকে, না 10:30 থেকে সময় লাগছে, ওরকম টাইমেই আসবে, 10:30 11টা। ওই সময়তে তিথি আছে, সেই সময়তে সবুজ আসবে আর বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে। তো আজকে তার জন্য দশকর্মার যা বাজার রয়েছে সেটা করতে লেক মার্কেট এসেছি। আসলে রাহুলের ইচ্ছে ছিল পূর্ণিমার দিন করা, কিন্তু পূর্ণিমার দিনটা না অনেক দেরি হয়ে যাবে, রথের পরে পড়েছে 29 জুলাই, আর আমাদের সামনে অনেকগুলো শুভকর্ম আছে এখন 1 by 1। তো আর সেও চাইছিলাম তার আগে যাতে হোক সত্যনারায়ণ পুজোটা। রেস্টুরেন্টটা আরে ছেলে পুরো মাগল করে দিয়েছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা সেই অলকদা তারকদার দোকানে এসে গেছি। লেক মার্কেট এলে এখানে আসা হয়। সবুজের লিস্টটা কোথায়? তো বার করছি, আজকাল সবুজের লিস্ট দেয়, আলাদাই ব্যাপার। বলছি গোবিন্দভোগ চাল লিখেছে 500 গ্রাম, নিয়ে চাই ওর জন্য। এইসব খাওয়া শিখাবে, এইসব খাওয়া শিখাবে। আর দশকর্মাটা নিতে হবে। হ্যাঁ, ওই লাস্টে একটা দশকর্মার দোকান আছে, বাঁ দিকে দেখি। হ্যাঁ ওইটা, যার থেকে নিই সব বার। এই তো এটা সময় লাগাবে, দেন বাদ দে। আমি বলি দিয়ে দিন পাট কাঠ। হ্যাঁ ঠিক আছে। বেল কাঠ এখানে কোথায় পাবো? বেল কাঠ 1 কেজি, পাট কাঠি 5 টাকার, সমিত 28টি, হোমের চেলি একটা সাদা। এখন বিশাল লিস্ট দশকর্মা চলছে, তো চলছে। ধান লাগবে 450, ঘি 5 455, আর মধু 20 475, আর এলাচ 10। 485। চলো বেরোবো, মোটামুটি সব হয়ে গেছে না। আবার জাস্ট ফিরলাম বাড়ি, বাজে হচ্ছে প্রায় 1টা। এটা কি? এটা কি ছবি? ছবি নতুন জুতো তোমার না, মা তুমি যাও ভেতরে যাও। ব্লু ভুতুর গান, বেঁচে দাও। ব্লু কে এসছে এখন বাড়িতে? হ্যাঁ কি হয়েছে? ব্লু মার নাম কি? হ্যাঁ মামা ওই ঘরে, ব্লু ওই ঘরে যা, ওই ঘরে মামা, ওই ঘরে। কি হয়েছে? বই কার বই? কি হলো? হবে না এই টুপি, এটা সাইজে ছোট। ব্লু চুল কাটবে? ব্লু ন্যাড়া হবে? দাও পড়ছি। আচ্ছা ব্লু বলো তো, আই বৃষ্টি ধান দেব, ধানের ভেতর
The mouse ran. ব্লু মা কোথায়? কাজরি কোথায় ব্লু? নতুন উঠ চলেছে দত্ত মুখটি তুলে পায়রা ছোট্ট তাই তাই মামা পায়রা কি নাই মামা দাদু খাই তাই মা দিল দুধু ভাতু পেট পুড়ে খায়। খাই ট্রিনা আসছে ব্লু। ট্রিনা ফোন করলে ব্লু পাগল হয়ে যায়। এটা কেন ব্লু? ট্রিনা আসছে, এক্ষুনি আসছে। তোমার চুল কেটে দেওয়া হবে মঙ্গলবার। চুলটা দেখাও তো। উচ্ছে আলু ভাজা, মাছ আর চাল কুমড়োর তরকারি। আচ্ছা, ডাল ছিল কালকে, সবজি না আমি ডাল খাবো না। সবজি সেদ্ধ দেয়নি। প্রেসার না, বাবা এইটুকু না খাওয়ার থেকে না খাওয়া ভালো। আর একটু দাও। আমি এখন অনেক দিন হয়ে গেল ভাত কন্ট্রোল করছি, খুবই কম খাচ্ছি। রাতে তো ভাত খাইই না। এই জিনিসটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে উচ্ছে ভাজা। আর একটু দিয়ে দাও। মার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। চাল কুমড়ো কি ভালো খেতে হয়? চাল কুমড়ো খুব কম খেয়েছি লাইফে। আমি ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছি, কেমন হয়েছে? ভালো, একটু বোগা বোগা চাল কুমড়োর গন্ধ আছে। মাছও দিয়ে দেবো হ্যাঁ একসাথে? দিয়ে দাও। তাহলে থালাটা একটু কাছে আনতে হবে। গাদার পিসের দিও, আমি তো পেটি? পেটি খাই। হ্যাঁ হ্যাঁ দাও তো। চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়েই বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, বড়ি টড়ি দিয়ে করলে সবজি হিসেবে তো ভালো, সেটা একটা অন্যরকম স্বাদ হয়। ও তো বড়ি দিয়ে করেছে। বড়ি দিয়ে করেছে না? এখানে দুধের বোতলগুলো কোথায়? নেই। আমার মায়ের ফ্ল্যাট দমদমে, দমদম স্টেশনের খুব কাছে। এবার গত পরশুদিন কি হয়েছে, মার ফ্ল্যাটে হঠাৎ করে রাত্রিবেলা মানে রাত 9টার পরে লোডশেডিং হয়ে গেছে। মানে ফিউজ ঠিক এরকমভাবেই আর কি ফিউজ উড়ে আমাদের গেছে। এখানেও লোডশেডিং হলো। লোডশেডিং বলার সঙ্গে সঙ্গে উড়েছে, উড়ে একদম মানে পুরো পাওয়ার কাট। আর রাত্রিবেলা কাউকে পাওয়া যায় না। আর তখন কি 9:30 বেজে গেছে। মা আমাদের ফোন করেছে, আমি চেষ্টা করছি বাট কোনোভাবেই কিছু উপায় হচ্ছে না। এবার মা আমাকে অত ডিটেলসে বলেনি, মা বলছে ঠিক আছে আমি ম্যানেজ করে নেব। এবার সারা রাত যা গরম, পুরো অন্ধকারের মধ্যে ছিল, তার উপর গরম, মানে ফ্যান নেই কিছু নেই। রাত্রিবেলা খুব কষ্ট হয়েছে, ঘুমোতে পারিনি। সকালবেলা বলছে আমার খুব শরীর খারাপ। ন্যাচারালি ঘুম হয়নি। আমি যখন জিজ্ঞেস করলাম, বললাম মামার বাড়িতে চলে যাও, কোনো ভূক্ষেপ নেই, হ্যাঁ নাতে একটা বলে দিয়ে বলে ঠিক আছে হয়ে যাবে সব ম্যানেজ। আমি বুদ্ধি দিয়েছিলাম, শোনেনি, যা হয় নিজের গো আর তুমি। তারপর সকালবেলা উঠে আমরা তারপর গেলাম, সকালবেলা গিয়ে তারপর নিয়ে এলাম। আমি রাহুল গিয়ে মাকে নিয়ে এলাম। বহুবার মাকে আমি বলেছি আমার সাথে এসে থাকার জন্য। অবশ্য রাহুলও বলেছে, মিথ্যে কথা বলবো না, রাহুলও বলেছে। সব সময় বলা হয় যে এখানে এসে থাকো, আমাদের সাথে থাকো, কি অসুবিধা, এখানে হয়েই যাবে, আমরা তো কটাই বা লোক, ঠিকই আছে, ফ্ল্যাটের সাইজও বড়, কিন্তু কিছুতেই এসে থাকবে না। মানে মাও মাঝে মাঝে যেরকম বলে আমি একটু টালিগঞ্জ থেকে ঘুরে আসি, ওই আমিও বলেছি, আমিও বারবার বলেছি উনি আসলে আমাদেরও ভালো লাগে। এর লোকজন থাকলে ভালো লাগে না তো, বাড়িটা বড় তো ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ মানে সেদিনকে মা আমাকে বলেছে, আমরা একবেলার জন্য গেছিলাম মার ওখানে, একবেলা মানে একদিনের জন্য। আমাকে ফোন করে বলছে আসলে খুব খালি খালি লাগছিল, ভীষণ আমার খালি তো খালি লেগেছে। আমার বড় লাগছিল, ঘরের মধ্যে খুব খালি খালি, আমি আর রাহুল খুব অসুবিধা হয়েছে। আসলে রাহুল কাজরি কেউই বোঝে না আমার ব্যাপারটা। আমি ফ্ল্যাটটা 4 সালে কিনেছি, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি দমদমে চলে আসি, তখন কাজরি খুবই ছোট।
তো ওকে নিয়ে ওর পড়াশোনা, ওর চাকরি, ওর বিয়ে সব ওই ফ্ল্যাট থেকে। ওই জন্য ওর ফ্ল্যাটের ওপর আমার একটা বিরাট আকর্ষণ। সেই জন্য আমি ওই ফ্ল্যাট ছেড়ে মোটে কোথাও থাকতে পারি না। আমার বাপের বাড়ি পাশেই, সেখানেই আমি যাই না। আমি যাই প্রতিদিনই বাপের বাড়ি যাচ্ছি, কিন্তু মার সাথে দেখা করে, ভাই বোনদের সাথে দেখা করে আমি আবার আমার ফ্ল্যাটে ফিরে আসি। সেই রকমই আমি ফ্ল্যাটেই ছিলাম, কিন্তু হঠাৎ রাত্রিবেলা আমার ফ্ল্যাটটাই হয়েছে, শুধু ফিউজ উড়ে গেছে না কি হয়েছে বুঝলাম না, হঠাৎ অন্ধকার হয়ে গেল। সেইকে ডাকি, কেউ রাত্রি 9টার পর কেউ কাজ করতে চায় না। প্রচুর গরম ছিল, গরমের জন্য আমার তারপরে খেয়ে দিয়ে আমি না, আমি বাবুকে একটা ফোন কথা বলি করেছি। তোমাকে, আমি তো এমনিও বলি আমাদের কাছে থাকো, তার আমার নিজের ফ্ল্যাট ছেড়ে আমার কারোর কাছে ভালো। আর একটা অদ্ভুত সাইকোলজি কাজ করে, বলবে কি আমি যদি ফ্ল্যাটটা বেচে দিই, আমি বললাম প্র্যাকটিক্যাল হিসেবে যদি দেখি ফ্ল্যাটটা বেচে দিলে বলবে কি যে আমার তাহলে মনে হবে আমার মাথায় এটা একটা বয়সের পর হয়। আমার তোমরা বুঝবে না, তোমাদেরও যখন বয়স হবে তখন বুঝবে। তখন বুঝবে। আমি কি ওর বাবা মারা যাওয়ার পর আমার মনে হতো খালি আমার মাথার উপর ছাদ নেই। এই করে করে তারপরে আমার বাবার সহযোগিতায়, আমার বোনের সহযোগিতায় ওই ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল। আসলে ওই ফ্ল্যাটটা বহু আগে, বলছি 2004 সালে, তখন আমরা প্রথম 2 বছর থেকে আবার কিছু বছর মামা বাড়িতে থাকি। তো ন্যাচারালি আমি আইসিএসসি পরীক্ষা দিয়েছি ওই। আসলে ব্যাপারটা কি 2004 সাল থেকে আমি ওখানে আইসিএসসি পরীক্ষা দিয়েছি আমি ওই বাড়িতে থেকেই। তো মায়ের আর কি ওইটা ভীষণ ইমোশন হিসেবে কাজ করে, বাট আমি প্র্যাকটিক্যালি বলি যে ঠিক আছে পরে তো আরও ঝামেলা হবে। আর আরেকটা কি, ওই ফ্ল্যাটে কিন্তু আমার নামও আছে, মানে রেজিস্ট্রি যখন হয়েছিল মা আমার আর মার নামে করে নিয়েছিল। আমি বলি যে সে আর শোনে না, মানে বললে এখন অশান্তি হবে আরও, মানে এই অশান্তি প্রলং, মানে প্র্যাকটিক্যালি আমি বলি যে তাহলে আমরা ডিসপোজ করে দিই ফ্ল্যাটটা, যে তুমি তো ওখানে গেলে মামা বাড়িতেও থাকতে পারবে। কিছুতেই সেটাতে রাজি নয়, কিছুতেই। তো মানে এখন বললাম না, এটা নিয়ে টু অ্যান্ড ফ্রো, খুব ঝগড়া হয়, ঝামেলা হয়, অশান্তি হয়। হ্যাঁ, এটা ঠিক কথা। আমি কোথাও গিয়ে থাকতে পারি না, আমার নিজের বাপের বাড়ি গিয়েই আমি থাকতে পারি না না। এখানে এসে তো এখানে না, এখানে এসে আমার 24 নাতির দৌলতে যে কয়দিন, তাও মাসের মধ্যে আমি 7-10 দিন কি 15 দিন থাকি। প্রতি মাসেই প্রায় আসছি, প্রতি মাসেই থাকছি, কিন্তু এর বেশি আমি পার্মানেন্ট। কিন্তু স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট যেগুলো রয়েছে সেগুলো তো কোনো মেইনটেনেন্স মানে কোনো না, আমাদের ফ্ল্যাটটা মেইনটেনেন্স হয় না যে তা না হয়। বাট এই যে লোডশেডিং হয়ে গেল, সারা রাত লাইট আসলো না, সেটা কোনো কারণে হয়েছিল, আমি তো ধরতে পারিনি। এখন পরে ইলেকট্রিশিয়ান না আসলে তো সে ধরতে পারবে না, আমরা কি করে ধরবো? ইলেকট্রিশিয়ান রাত 9টার পর। আর ও সব থেকে বেশি চাপ খায় যে ওর মাকে ফোন করে, মাঝে মাঝে ওর মা ফোনও ওঠায় না। হ্যাঁ, রাত্রিবেলার ব্যাপারটা আমার একটু চাপ লাগে, তাও ইদানিং একটু স্ট্রেস কমেছে। আগে খুব চাপ লাগতো, ওই রাত্রিবেলা তো আমি ফোন অন করে শুই যাই, যার জন্য যে ঠিক আছে ফোন সাইলেন্টে দিয়ে শুই না, সবসময় ফোন অন রেখে শুই। আসলে যেই ব্যাপারটা আমার নিজের ফ্র্যাঙ্কলি মনে হয়, যেটা মা বলল, মানে মার যেই লজিকটা সেটা আমার মা হয়তো বুঝবে, জানবে, বা মার সমবয়সী যারা রয়েছেন ওনারা হয়তো বুঝবেন, বাট আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এটা বাবা চলে যাওয়ার পরে আরও বেশি হয়েছে। একটা প্রোটেক্টিভ একটা ব্যাপার আসে, আর সবসময় তো মনে হয় যে একজন যে একা আছে, কত কিছুই তো হতে পারে, সুগার ফল করে যেতে পারে, কত কিছুই হতে পারে, ফ্ল্যাটে একা থাকে সকাল সন্ধে দিন রাত। হ্যাঁ, মামার বাড়ির মার মানে ওর মাসিরা মামারা সব পাশে থাকে, এবং মাসি মামারা ওদের ফ্যামিলির মধ্যে ওদের সম্পর্ক খুব ভালো, কিন্তু বাড়িটাতে তো একা রয়েছে। এবং তখন যদি কোনো ঘটনা হয়, এই যে সেদিন যেমন রাতে ইনসিডেন্টটা হলো, আমরা সারা রাত জানতেই পারিনি, সকালে উঠে জানছি, তখন তো গিয়ে আমরা নিয়ে আসছি, এবং নিয়ে আসার পর ওখানে লাইট ফাইট ঠিক হয়েছে, লাইট এসছে, কিন্তু এই যে সারা রাত থাকতে হলো, এবার তখন যদি কিছু হয়ে যায় আমরা তো খবরও পাবো না। আমার এই চাপটা লাগে, এবং সেই ক্ষেত্রে মনে হয় এত বড় বাড়ি আছে এখানে, বাবা চলে যাওয়ার পর এমনি একা একা লাগে, এবং সেখানে যদি আরেকজন এসে থাকে একটু জমজমাট মনে হয়, এটা একটা ফ্যামিলি সবাই আছে, একটা ফিলিং আসে। এবার মার লজিকটা ঠিক আছে, মার দিক থেকে মাও মানে মার যেটা মনে হয়, বাট আমার মনে হয় যে, কারণ আমি দেখি যে কাজেরই খুব চাপ হয় মাঝে মাঝে এটা নিয়ে, আমারও মনে হয়। তো এটার কি সলিউশন জানি না, কারণ মাকে অনেকবার বলা হয়েছে, মা আসে, মা এখানে প্রত্যেক মাসে এসে 15-16 দিন মতন থাকে, কিন্তু পার্মানেন্টলি মা আসে না। আপনারাও অনেকে আগে বলেছেন যে মাকে এখানে নিয়ে আসতে, নিয়ে এসে রাখতে। এবার দেখুন ব্যাপারটা কি, আমরা অন্তত 100 বার বলেছি, এবার প্রত্যেকটা মানুষের তো একটা নিজস্ব একটা মতামত তো আছে, থাকবেই। এবার সেইখানে মা রাজি হতে চায় না। আজকে এটা একটা সামান্য ইনসিডেন্ট হয়েছে,
রাতে জানতে পারিনি। গড ফরবিড যদি কোনোদিন কোনো কিছু হয়, আমার সবসময় এই জিনিসটাই মাথায় ঘোরে, তাহলে আমরা জানবো কী করে কী হয়ে গেছে। যাই হোক, এগুলো বলে লাভ নেই, বাট এগুলো খুব ক্রাইসিসের সিচুয়েশন, যেখানে গিয়ে মনে হয় যে হ্যাঁ এরকম চাপও হতে পারে, কিন্তু মা একরকম দৃঢ় প্রতিজ্ঞ যে এখানে আসবে থাকবে, কিন্তু পার্মানেন্টলি। কারণ ও মাঝে ভেবেছিল যে ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে মাকে এখানে নিয়ে আসবে, মা এখানে এসে থাকবে। মার একটা জিনিস সবসময় তো বলে যে আমার বোন ভাইরা একদম পাশে আছে, আমি এই জায়গাটাতেই ছিলাম বরাবর, এই জায়গা ছেড়ে কমপ্লিটলি একটা অন্য জায়গাতে রিলোকেট করব সেটা উনি চান না, সেটা মা চায় না। এবার দেখা যাক, এটা নিয়ে আমাদের বাড়িতে মাঝে মাঝেই একটা ঝামেলা হতে থাকে।